ঠিক যেমনভাবে 2 বছর আগে মামা বাড়িতে যুবক কবিরকে দেখার পর প্রথম প্রেমে পড়েছিল সে। তখন জেএসসি পরীক্ষার পর মামা বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিল তানিশা। সেদিন তানিশার কি হয়েছিল তা জানা নেই তার, তবে কবিরকে দেখে কিছু একটা যেন থমকে গিয়েছিল। সেইবার যে কবিরের সাথে অনেক সময় কাটিয়েছিল। প্রতিদিনই কবির তাকে গ্রামের নতুন নতুন জায়গায় বেড়াতে নিয়ে যেত। গাছ থেকে ফল পেড়ে, টঙের দোকানের চা খাইয়ে কিংবা ছাদে বসে ভূতের গল্প শোনাতো কবির। তখনের কবির ছিল একেবারে হালকা ফুলকা ফুরফুরে মেজাজের একজন যুবক। কতটাই না প্রাণবন্ত ছিল তার চেহারা। ছোট বড় সবার সাথেই হেসে খেলে সময় কাটাতো। অথচ তখনের কবির আর আজকের কবিরের মধ্যে এক আকাশ পরিমাণ তফাৎ। এখনের কবির আর হাসে না, কারোর সাথে মজা করে না, সবসময় মানুষের থেকে দূরে থাকতে চায়, নিজেকে সবার থেকে এড়িয়ে চলে, আলাদাই থাকে। তার এই পরিবর্তনটা কখনোই কারো আশানুরূপ ছিল না। বিশেষ করে তানিশার বেশি কষ্ট হয়েছিল কবিরের হঠাৎ পরিবর্তনকে মানিয়ে নিতে। বিগত 2 বছরের মধ্যে শুধুমাত্র একটাবারই কবিরকে দেখেছিল সে, তাও আবার হসপিটালে। সেদিন কবিরের বিধ্বস্ত চেহারার কথা মনে পড়লে আজও তানিশার ভেতরটা ছ্যাদ করে ওঠে। কবির এবার 2 কদম এগিয়ে এসে টোকা মারল তানিশার কপালে, তারপর তানিশার দিকে হালকা ঝুঁকে বলল, কি রে বাচ্চা, কি ভাবছিস তখন থেকে আমার দিকে হাঁ করে তাকিয়ে? কবিরের আচমকা টোকা মারাতে তানিশা হালকা নড়ে চড়ে দাঁড়ালো। 2 হাত দিয়ে দাঁত লেহেঙ্গার ওড়নাটা সামনে নিল প্রথমে, তার উপরে আবার ওড়নাটা অর্গানজা। এমন বিরক্তিকর ওড়না কি আর মাথায় থাকে? কবিরকে দেখে কতক্ষণ ধরে সে হাঁ করে তাকিয়েছিল, তানিশার মনেই নেই। ইস, এবার যে তার লজ্জা পেয়ে গেল। কিছু না তো কবির ভাই, আমি এমনিতেই ভাবছিলাম তোমার সাথে কিভাবে কথা বলবো। ভাবা ভাবি পরে হবে, আগে আমাকে একটু তোদের ছাদে নিয়ে চল তো তনু, কথা আছে। আহা, কতদিন, কত মাস, কত বছর পর দিয়ে এই তানু ডাক নামটা শূন্য তানিশা। একটিমাত্র কবিরই তাকে এই নামে ডাকে, বাড়ির সবাই তো তাকে তানি বলেই ডাকে। তবুও এই তানু নামটার মধ্যে যেন আলাদা একটা তৃপ্তি খুঁজে পায় তানিশা। ইচ্ছে করে তার কবির ভাইকে বলতে, যেন প্রতি মুহূর্তে তাকে এই ডাক নামেই ডাকে। কিন্তু সে যে কবির ভাইয়ের সামনে গেলেই নিজেকে গুলিয়ে ফেলে। পৃথিবীর সকলের সামনে ড্রামা করতে পারলেও কবিরের সামনে এক লাইন কথা বলতেই সে থমকায়। আগে এমনটা হতো না তার, কিন্তু সেই ছুটির দিনের পর থেকে তানিশা কবিরের সামনে ভালো করে কথা বলতে পারে না, অথচ সে চায় কবিরের সাথে সারা দিন কথা বলতে। তানিশা ভেবেছিল 2 বছর আগে ছোট মনটাকে কবির নাড়া দিয়েছিল, বড় হওয়ার সাথে সাথে তা কেটে যাবে। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত কবিরের প্রতি তানিশার অনুভূতিগুলো আরও বেড়েই চলেছে, বিনা সাক্ষাতে, বিনা কথাবার্তায়। এই যে তানু, কি বলেছি কানে যায়নি তোর? তুই তোর এই কল্পনার জগৎ থেকে বের হবি কবে বলতো? কবির মুখ কুঁচকে তানিশার সামনে হাত নাড়তে নাড়তে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে চলো ছাদে। বাইরের এই ছাদ বেয়ে সিঁড়িতে ওঠা যায়। না না না, এই সিঁড়ি বেয়ে বাইরের ছাদে ওঠা যায়? ধুর, না না। তানিশা আবারও তোতলাতে লাগলো। বাইরের এই সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়, এবার তো চল। কবির তানিশার কথার ভুল শুধরে দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে। তানিশার মুখে তখন পরাজয়ের হাসি। এরপর সেও চুপচাপ চলে যায় কবিরের পিছনে। একটা চাপা উত্তেজনা কাজ করছে তার মনে। কেমন বলবে কবির তাকে, তার জন্য আলাদা করে ডাকছে। কালো রঙের একটা গাড়ি এসে থামলো পিয়াসাদের বাসার সামনে। দেখে কে বলবে যে এই গাড়িতে আজকের মূল আকর্ষণ মাইশার বর আছে। একে তো কালো রঙের গাড়ি, তার উপরে কোনো ফুলের সাজ নেই। গাড়িটার ফ্রন্ট সিটের দুপাশ থেকে ইজাজ আর মাহাদিন বেরিয়ে এলো জেনুইনলি। ইজাজের পরনে ছিল ব্ল্যাক ব্লেজার, ভেতরে স্নো হোয়াইটের শার্ট, কলারের গোড়া পর্যন্ত শার্টের বোতাম আটকানো, সাথে ব্ল্যাক টাই এবং ব্ল্যাক ট্রাউজার, হাতে সিলভারের চেইন, স্ট্রিপ ঘড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করা। মাহাদিনী গাড়িতে জোর করে করিয়ে দিয়েছে। সে নিজেও হালকা পরিপাটি হয়েছে। তার লুকটা প্রায় ইজাজের মতোই, শুধুমাত্র আউটফিট নেভি ব্লু কালারের। এতটাই ফিটফাট লাগছে দুইজনকে যে দেখে মনে হবে খুবই নর্মাল একটা ফর্মাল লুক, বাট পায়ের দিকে তাকালে বোঝা যায় মানি টক্স। দুজনের পায়ে লবুদিনের শো। মাহাদিনের জন্মদিনে ইজাজি তাকে এই জুতা জোড়া গিফট করেছিল, আর ইজাজের পায়ে তো সবসময় থাকি। স্যার, আপনাকে তো পুরো মাফিয়া বসের মতো লাগছে। আঙ্কেল কি আপনাকে মেয়ে দিবে? মাহাদিন মাথা চুলকে বলল, বাহ, মাফিয়ার মতো লাগছে যখন, কাজও তাদের মতোই করবো মাহাদিন।
মেয়ে না দিলেই তুলে নিয়ে যাব। তবুও বিয়ে তো আমি করবই। তাও পিয়াসাকে। তখনই দুজনের সামনে উপস্থিত হয় নুরুল আমিন, আর সেই চায়ের দোকানদার হাতে ট্রে ভর্তি মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে ওনার পেছনে। এজাজ মাথা নত না করে নুরুল আমিনের পা ধরে সালাম করলো। যদিও সে পা ধরে সালাম করায় বিশ্বাসী না, তবুও ওনাকে সম্মান দেখাতেই তো করাই যায়। মাহাদিন পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ এজাজ তাকে চোখের ইশারায় সালাম করতে বলাই সেও নুরুল আমিনকে পা ধরে সালাম করলো। তারপর নুরুল আমিন ইজাজকে মিষ্টি মুখ করালেন। কি যেন একটা মনে করে ইজাজ ট্রে থেকে একটা মিষ্টি নিয়ে মাহাদিনকেও খাইয়ে দিল। মাহাদিনের তো তখন চক্ষু চড়ক গাছ, কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে ইজাজের দিকে। মিষ্টিটাও পুরোটা গিলতে পারল না। বাবা ইজাজ, প্রথমবার আমাদের বাড়িতে এসেছ, তোমাকে স্বাগতম। আসলে বিয়েতে গেট ধরা আমার বা আমার মেয়েদের কারোই পছন্দ না, তাই তোমার 2 শালির কেউ আসেনি। তুমি কি কিছু মনে করেছ বাবা? নুরুল আলিম একটু ইতস্ত হয়ে বলল। ওনার কথা শুনে হালকা হেসে ইজাজ বলল, কি যে বলেন না আঙ্কেল, আমাকে স্বাগতম করার জন্য স্বয়ং আপনি এসেছেন। এর চেয়ে খুশির কি হতে পারে? আর আমি আপনার এবং আপনার মেয়েদেরকে পছন্দের সম্মান করি, সুতরাং ওরা না আসাতে আমরা সত্যিই কিছু মনে করিনি। আমরা বলতে ইজাজ কি কোনোভাবে তাকে আর মাহাদিনকে বোঝাতে চাইলো এখানে মাহাদিনের কিছু মনে করার কি আছে। নুরুল আমিন হাসি মুখে ইজাজ আর মাহাদিনকে উপরে নিয়ে গেলেন। সিঁড়িতে ওঠার আগে ইজাজ মাহাদিনকে নিচু স্বরে বলল, শ্বশুরবাড়িতে তোমাকেও স্বাগতম বাবা মাহাদীপ। এজাজের কথার মানে কিছুই বুঝলো না মাহাদিন। কেমন ফ্যাল চোখে তাকিয়েছিল এজাজের দিকে। অপরতলায় উঠে ইজাজ তার মা মিসেস রোহানাকে দেখতে পেল, যিনি বেশ সংকুচিত চেহারায় বসেছিলেন। ওনার সামনেই বাহারি রকমের নাস্তা সাজানো, তবে একটাতেও মনে হয় না তার হাত দিয়েছে। ইজাজকে দেখা মাত্রই তিনি তার শাড়ির কুচি সামলে ছেলের কাছে চলে গেলেন। রুমের বাকি সদস্যরা বুঝে গেল যে এই হলো আজকের বর, তাই সবাই বর এসেছে বলে চিৎকার করতে থাকলো। পিয়াসার মা স্বপ্না জাহানও কপাল পর্যন্ত মাথার আঁচল টেনে ইজাজের দিকে হাঁটা শুরু করেন, চোখে মুখে তার তৃপ্তি ভরা হাসি। মেয়ের জামাইয়ের জন্য শরবত নিয়ে সামনে এগিয়ে গেলেন তিনি। চারপাশের কিছু মহিলাদের হাতে ফুলের ডালা ছিল, তারা ইজাজের দিকে হালকা হাতে ফুল ছুঁড়তে লাগলো। ইজাজ স্বপ্নাকে ও পায়ে ধরে সালাম করলো, আরেক হাত ধরে মাহাদিনকে টেনে তাকেও সালাম করালো। স্বপ্নার হাতে শরবত খাওয়ার পর ইজাজ আরেক গ্লাস শরবত মাহাদিনের দিকেও এগিয়ে দিল। শুধু তাই নয়, ফুলের ডালা থেকে ফুল নিয়ে মাহাদিনের উপর একটু ছুঁড়ে দিল সে। উপস্থিত সবাই তো ইজাজের এমন কাণ্ডে খানিকটা অবাকই হলো। আর মাহাদিনের তো পুরো হার্ট ফেল করার মতো অবস্থা। আস্তা হিটলারের হলোটা কি? নিজে জামাই আদরের ভাগ তাকে কেন দিচ্ছে? সকাল থেকেই এমন সব কাণ্ড করছে ইজাজ, সব তো তার মাথার উপর দিয়ে গেল। এদিকে ভরা বিয়ে বাড়িতে স্যারকে কিছু জিজ্ঞেস করবে তারও উপায় পাচ্ছে না সে। আবার যদি ইজাজ মাথা গরম করে তাকে বকা দেওয়া শুরু করে। ইজাজ, মাহাদিন আর মিসেস রোহানা গিয়ে সোফায় বসলেন। পুরো ড্রয়িং রুম খুব সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজানো, নান্দনিক বেশ কিছু সিনারি আটকানো দেয়ালে। এত বড় কোম্পানির সিইও এর এমন সাদামাটা বিয়ে কেউ আশা করেনি প্রথমে। সবাই ভেবেছিল শহরের সবচেয়ে বিলাসবহুল কনভেনশন হলে শত শত মানুষের সমাগমে অনুষ্ঠিত হবে ইজাজের বিয়ে। অথচ আজ এমন কিছু হয়নি। ইজাজি মূলত করতে দেয়নি, তার ইচ্ছে ছিল খুব সিম্পলি বিয়ে করবে, কোনো এক্সট্রা আয়োজন সাজসজ্জা থাকবে না। শুধুমাত্র কয়েকটা খোরমা খেয়ে পিয়াসাকে নিজের বউ করে নিয়ে আসবে। খুব কম লোকের সমাবেশ করে বিয়ে করতে চেয়েছে সে, নয়তো তার বিশাল কোম্পানির এত ক্লায়েন্ট, এমপ্লয়ি এবং স্টাফের দাওয়াত না দিয়ে থাকতোটা। অবশ্য ইজাজের ইচ্ছে আছে বিয়ের পরে মালয়েশিয়ায় মিটিং শেষে তার নিজের বাড়িতে একটা রিসেপশন অ্যারেঞ্জ করে সবাইকে দাওয়াত দিবে। তাই বরপক্ষ হিসেবে শুধুমাত্র সে, তার মা এবং মাহাদিন এসেছে। 3 দিন আগেই সে তার ইচ্ছে নুরুল আমিনকে ডেকে বলেছিল, আর নুরুল আমিন ইজাজের ইচ্ছার বিরুদ্ধে যাননি। এবার মিসেস রোহানা ছেলের কানের কাছে এসে বললেন, মাই সান, এত লেট কেন তুমি? আর তোমার শেরবানি কই, যেটা কাল রাতে তোমার রুমে দেখে এসেছিলাম? আম্মু, আম সরি। অ্যাকচুয়ালি খুব সকালেই মিস্টার লিওয়ান আমাদের নতুন কনস্ট্রাকশন ফিল্ডটা দেখতে চেয়েছিলেন। ওনার সাথে মিটিং করতে করতে দেরি হয়, বাড়িতে যাওয়ার টাইম পাইনি, তাই এই অফিসিয়ালি গেট আপে স্ট্রেট চলে এসছে। মিসেস রোহানা হতাশার শ্বাস ফেললেন। তিনি আন্দাজও করেছিলেন তার ছেলে এমন কাজ করতে পারে, সে যা কাজ পাগল। তবে ওনার ইজাজের জন্য এবার খুব খারাপই লাগলো। বেচারা বিয়ের দিনও সকালে কাজ করে সোজা বিয়ে করতে চলে এসেছে। কত ধকলই না গেল তার উপরে। তিনি একটা টিস্যু নিয়ে ইজাজের মুখ মুছে দিলেন। এই বাড়িতে কোনো এসি না থাকায় একটু বিরক্তও হলেন। তিনি ইজাজের আসার আরও ঘণ্টাখানেক আগে এসেছেন এই বাড়িতে।
সবাই ওনাকে বেশ আপ্যায়ন করলেও মুখে গম্ভীর্য বজায় রাখেন তিনি। মাইশাকেও দেখেছিলেন কিছুক্ষণ আগে। হবু বৌমাকে দেখে নিজের সব বিরক্তি ভুলে তিনি অপেক্ষা করা শুরু করলেন এজাজের জন্য। পিয়াসার সাথেও কথা হয়েছে সামান্য। মেয়েটা অতটাও খারাপ ব্যবহার করেনি আজ। ভালোবাসিস আমায়, তাই না? পকেটে এক হাত গুজে তানিশার দিকে চেয়ে থাকলো কবির। তানিশার তখনও মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মাথা নিচু করে ওড়নাটা খামচে দাঁড়িয়ে আছে সে। কিছু জিজ্ঞেস করেছি তোকে তানু, কথা কানে যায় না? কবির আবারও বলল। তানিশা এখন যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল। ছাদে এসে কবির যে তাকে এটা জিজ্ঞেস করবে সেটা সে ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি। কবির এবার খুব জোরেই জিজ্ঞেস করলো, তানিশা, ভালোবাসিস আমাকে? হ্যাঁ বা না জবাব দে। কবিরের সামনে নতজানু হয়ে থাকা মেয়েটা এবার মুখ তুলল। তার তো প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা। এর চেয়ে বেশি তার একটু খারাপই লাগলো কবিরের মুখে তানিশা নামটা শুনে। উপর নিচ মাথা নাড়িয়ে তানিশা হ্যাঁ বলল। অমনি কবির পেছন ফিরে গেল। দু হাত দিয়ে তার নিজের চুলকে যখন শক্ত করে টেনে ধরল, রেলিংয়ের উপরে সজোরে একটা আঘাত করলো কবির, যেন এই আঘাতটা সামনে থাকা তানিশাকে করার ছিল। কবিরের এমন অদ্ভুত ব্যবহারে তানিশা ভড়কে গেল। সামান্য নড়েচড়ে দাঁড়ালো সে, তবুও মুখ ফুটে কিছু বলছেই না। এখান থেকে ছুটে পালাতে পারলেই যেন শান্তি। কবির একটা দীর্ঘশ্বাস নিয়ে তানিশার দিকে ফিরল। তখনও তানিশা তার খানিকটা দূরে দাঁড়িয়েছিল। সামনে আয় তানিশা, দুইবার যেন বলতে না হয়। কবির বলল। তানিশাও বাধ্য মেয়ের মতো গুটি গুটি পায়ে কবিরের সামনে এসে দাঁড়ালো। তানিশা মাথা তার এখনো নিচু। চোরের মতো এমন মাথা নিচু করে কেন আছিস? ঘাট সোজা কর, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়া। কবির যেমনটা বললো তানিশাও ঠিক তেমনটাই করলো। একেবারে সোজা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সামনে যে সুঠামদেহী কবির দাঁড়িয়ে আছে ওর দিকে চোখ না পড়ার জন্য সে একটু বামে ঘুরে বিল্ডিংগুলো দেখতে থাকে। অমনি কবির সজোরে তানিশার মাথা আরেকবারে বাড়ি মারি দেয়। ওদিকে কাকে দেখছিস? সামনে আমি আছি, আমার দিকে তাকা তানু। কবির চোখ লাল করে বলল। তানিশার মনে হলো এবার কবির একটু বেশি বাড়াবাড়ি করছে। এতক্ষণ যা বলেছে তাই তো করেছে সে, কিন্তু এখন যে তাকে স্বয়ং কবিরের দিকে তাকাতে বলছে, যা সে কখনোই পারবে না। কবিরের সাথে চোখে চোখ রেখে কথা বলা তানিশার পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু যখনই কবির তার দিকে তাকায় না, তখন সে এক নজরে তার দিকে চেয়ে থাকে। কিন্তু এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। কবির তাকে আবার না মারে, তাই সে ধীরে ধীরে কবিরের চোখের দিকে তাকায়। জাস্ট ন্যানো সেকেন্ডের মধ্যেই সে চোখ কুঁচকে আবার চোখ নামিয়ে ফেলে। এবার সে হাড়ি মেনে নিয়েছে। কবির অবশ্য তানিশার এমন কাণ্ডে অবলোচন করলো। তারপর কি যেন একটা মনে করে তানিশাকে বলল, তুই জানিস তানু, ছোটবেলায় তোকে একবার ফুপুর কাছ থেকে জোর করে কোলে নিয়েছিলাম। তুই তখন আমার কোলে হিসু করে দিয়েছিলি। তানিশার কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম। কি একটা অস্বস্তিকর অবস্থা। সে তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে বলল, এসব কি বলছো তুমি কবির ভাই? ওয়েট, তোকে এম্বারেসড ফিল করানোর জন্য বলিনি কথাটা। আমি জাস্ট তোকে আমাদের বয়সের পার্থক্য বোঝাতে চাইছি। কবির সাবলীলভাবেই বলল। তানিশা তো লজ্জায় ছাদ ফেটে নিচে চলে যেতে ইচ্ছে করছে। এ কোন বিপাকে পড়ল সে? এসব ভালোবাসার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল তানু, নয়তো তোর মাথায় বাড়ি মেরে মেরে আমি সব ভুলিয়ে দেব। 2 দিনের মেয়ে এসে বলছে ভালোবাসে, তাও আবার কাকে? আমাকে, যেখানে বছরের একবারও দেখা হয় না তোর সাথে। আমার অনুপস্থিতিতে আমার রুমে ঢুকে আমারই বইয়ের ভাজা এসব চিঠি তোকে কে রাখতে বলেছিল? হ্যাঁ, মামা বাড়ি যা সেসব করতে? ফুপুকে বলবো তার আদরের ছোট মেয়ের কাণ্ডের কথা। ভেতরে পুষে রাখা সব রাগ যেন কবির এবার বের করে দিল। প্রচণ্ড রুক্ষ শোনাচ্ছে তার গলা। কবিরের এমন ভঙ্গিতে বলা কথা শুনে তানিশা ভ্যা ভ্যা করে কান্না করতে মন চাইল। কেন যেন কবিরকে ভালোবাসতে পারবে না। কেন সে পারবে না? এতটাও ছোট নয় তো সে। ইন্টারে উঠে গিয়েছে, মনে মনেই বলল। আর আমি মামিকে বললে মামি এক কথাতে আমাকে তোমার বউ করে ঘরে তুলবে। তখন সারা দিন তোমার রুমে বসে থাকবো, তোমাকে চিঠি লিখবো। তানিশার এমন মুখে কুলুপ এঁটে থাকাটা কবিরের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। এমনি মুখে বোম ফাটালেও তো মনে হয় না যে কথা বের হবে আর। অথচ কবির ভালো করে জানে তানিশা বাকি সবার সামনে কেমন ফটোফটো করে। সে আবারও বলল, তুই চিঠি লিখেছিস মোট 5টা। কোনোবারই বাড়িতে বাড়িতে ছিলাম না আমি, আর চিঠিতে ওসব কি লিখেছিস? হ্যাঁ। তানিশা মুচকি হাসলো এবার। তার মানে তার লেখা 5টা চিঠি কবির পড়েছে। গত 2 বছরে মাত্র 5টাই সে মামা বাড়িতে গিয়েছিল। 5 বাড়ি কত লুকিয়ে চড়িয়ে কবিরের জন্য সে চিঠি লিখেছে। এতদিন বাদে এসব পড়েছে কবির, তার মনের কথা। এটা ভাবতেই তানিশার খুব খুশি লাগলো। সে বলল, তুমি সব পড়েছ কবির ভাই?
কবির এবার 2 হাত ভাঁজ করে দাঁড়ানো, মুখ দেখে অভিব্যক্তি বোঝা যায় মুশকিল। কি পড়বো ওসব ভুংবাং লেখা? প্রতি লাইনে বানান ভুল। আমার মুখ বাঁকা হয়ে গেছে তোর এই চিঠি পড়তে গিয়ে। বাঙালি হয়েও বাংলা লেখায় এমন ভুল করিস কিভাবে রে? তানিশা ঠোঁটের কোণায় থাকা ওই এক চিলতে হাসি অমনি মিলিয়ে গেল। কবি তার অনুভূতি না বুঝে চিঠির ভুল ধরতে ব্যস্ত ছিল। বানান ঠিক করে লিখলে আমার লেখা চিঠি পড়বে তো কবির ভাই? তানিশা হাত কচলাতে কচলাতেই বলল। তানিশার কণ্ঠে যেন মিষ্টি সরল একটা আকুতি। কবিরের মনে হালকা নাড়া দিল, যেন খুব ভেতরটাই লেগেছে কথাটা। তবুও সে নিজের গম্ভীর্য ধরে রাখলো চেহারায়। না, পড়বো না। আর ফার্দার অমন কথা লিখলে আমি তোকে এই 2 তলা থেকে ফেলে মেরে ফেলবো। তোমার হাতে মরণও কবুল হোক কবির ভাই। তানিশা মুখ নিচু করে বলল, বাপরে, কথা শিখেছিস তো খুব। শোন, প্রেমে না পড়ে বই পড়, কাজে দেবে। সামনে তোর পরীক্ষা। কবির ঠোঁট বাঁকা করে বলল। তানিশার কি হলো কে জানে, কোথা থেকে এক বুক সাহস নিয়ে সে এবার সরাসরি কবিরকে বলল, তাহলে আবার অনুভূতির কি হবে কবির ভাই? আমি কি দেখতে সুন্দর না? কি কম আছে আমার মধ্যে বলো? আমি সব ঠিক করে ফেলবো। এরপরে কি তুমি আমাকে? এই বলে তানিশা থেমে গেল। বাকি কথাটা শেষ করতে পারলো না, যেন তার গলার মধ্যে কাটার মতো বেঁধে আছে বাকি কথাটা। কবির তানিশার কথা বুঝতে চাইল না। সে তার কণ্ঠ নরম করে তানিশাকে বলল, শোন বাচ্চা, তুই এখনো অনেক ছোট। আবেগ দিয়ে দিন কাটাচ্ছিস, কিন্তু একবার তোর বিবেক দিয়ে ভেবে দেখ, আমি কি আসলেই তোর যোগ্য? আমি বড্ড বেপরোয়া স্বভাবের মানুষ রে। কোনো জায়গায় স্থির থাকি না, এমনকি নিজের বাড়িতেও না। আমার এই ছন্ন ছাড়া শিকড়হীন জীবনে তোর মতো একটা সুন্দর ফুলকে এনে কিভাবে নষ্ট হতে দিই? যেখানে তুই তো একটা পুরো বাগান রিজার্ভ করিস, সেখানে আমি তোকে এই বাগানের মাটিটাও দিতে পারবো না। তাই বলছি, পড়াশোনা কর, বড় হ। দেখবি সময়ের সাথে সাথে এই কবির ভাইয়ের প্রতি তোর অনুভূতি মলিন হয়ে যাবে। তখন তোর এসব পাগলামির কথা মনে পড়ে, নিজেরই হাসি পাবে, দেখিস। এই বলে কবির চলে যেতে দেয়। হঠাৎই 2 কদম এগিয়ে এসে তানিশার মাথায় হাত রেখে বলে, মুভ অন বাচ্চা, এই কবির কখনো তোর হবে না। কবির তারপর ছাদ ছেড়ে নিচে চলে যায়। তানিশাও তাকে উল্টো কিছু বলে না, একেবারের জন্য পিছু ডাকে না। মনটা ভারী ভারী লাগছে তার। ছাদের রেলিংয়ের সাথে গা ঘেঁষে দাঁড়ায় কিছুক্ষণ। আজ তার বড় অপুর বিয়ে, অথচ সব আনন্দই যেন ফিকে হয়ে গেছে। তোমার প্রতি আমার অনুভূতি এতটাও ঠুনকো নয় গো কবির ভাই। ব্যাস মুখে হাসি লাগিয়ে রাখি বলে কেউ বোঝে না, তুমিও বোঝো না, বুঝতেই চাইছো না। আবেগ দিয়ে হোক বা বিবেক দিয়ে, আমি যে তোমাকেই ভালোবাসি। কবিরের প্রতি তার এই অনুভূতিকে সে আজও কোনো নামে ডাকতে পারল না। পৃথিবীর সবচেয়ে মারাত্মক অনুভূতি মনে হয় এই একতরফা ভালোবাসা, যেটা বলে ফেলার মতো নয়, আবার অস্বীকার করার মতনও নয়। ব্যাস একটা শুধরাতে না পারা ভুল হয়ে থেকে যায় আজীবন। বেডরুমের দরজা বন্ধ করে ভেতরে বসে আছে পিয়াসা এবং মাইশা। যেই না পিয়াসা বর এসেছে হই হুল্লোড় শুনেছে, তখনই সে রুম থেকে সবাইকে বের করে দেয়। বলে যে তার নাকি বোনের সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এদিকে মাইশা তার ব্রাইডাল সাজ নিয়ে আর বসে থাকতে পারছে না, অস্বস্তি বোধ করছে। প্রায় 1 ঘন্টা ধরে দুজনে রুমের ভেতরে বসে আছে, কি করছে কেউই জানে না। তাদের বাবা মা এই নিয়ে 3 বার দরজায় ধাক্কা দিয়েছে, কিন্তু দরজা খোলার নামই নেই। তানিশা অবশ্য হিজাব পরার নাম করে ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়েছে। তারপর তো আবারও দরজা লক করে দিয়েছে পিয়াসা। বাইরে সবাই বেশ অধৈর্য হচ্ছেন, বিশেষ করে মিসেস রোহানা। তিনি এসেছেন তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও বউ সাজে তার ছেলে বউকে ছেলের পাশে দেখতে পেলেন না। মাহাতিনের আবার এসব নিয়ে কোনো টেনশন নেই, মনের শান্তিতে সে বিয়ে বাড়িতে সমস্ত আইটেম মুখে ঠুসছে। ইজাজ মনে হয় কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সে বেশ রিল্যাক্সে বসে আছে, সবার সাথে টুকটাক কথাও বলছে। এর মাঝে কবিরও এসে বসেছে ড্রয়িং রুমে। তার চোখে মুখে বিরক্তির চাপ, কারণ কবিরের হিউম্যান ফোবিয়া আছে। একসাথে অনেকগুলো মানুষকে সে দেখতেই পারে না, কিন্তু তার ফুফাতো বোনের বিয়ে বলে কথা, না সে তো থাকতেও পারলো না। তখন ইজাজ এসে কবিরের পাশে বসে, কিছুক্ষণ কুশল বিনিময় করে দুজনে। কথা বলার এক পর্যায়ে ইজাজ যখন জানতে পারে যে কবির ট্রাভেল ব্লগার, কবিরের সাথে তার ভাব আরও বেড়ে যায়। কবির আজ পর্যন্ত কোথায় কোথায় গিয়েছে, কী কী নতুন অভিজ্ঞতা অর্জন করেছে, সব নিয়ে তার সাথে গল্প করতে থাকে ইজাজ। কবিরের সব সোশ্যাল প্ল্যাটফর্মেও ও ফলো করে দিয়ে রাখে সে। ইজাজের ট্রাভেল করার শখ ছিল সেই ছোট থেকে। বাবা বেঁচে থাকার আগেও সে কখনো কোথাও ট্রাভেল করতে পারতো না, হয় বাবা বিজনেসের ঝামেলা থাকার জন্য, নয়তো তার মায়ের দেওয়া পড়াশোনার চাপের জন্য। বাবা মারা যাওয়ার পর বিজনেস আর পড়াশোনা দুটোই সামলাতে হয়েছে তাকে, এই কারণেই তার ট্রাভেল করা হয়নি। অবশ্য এখন প্রায় বিজনেসের পারপাসে সে নতুন জায়গায় যায়, তবে সেই ছোটোবেলার শখটা কোথাও যেন হারিয়ে গিয়েছে।
কবিরের সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বলল এজাজ। কবিরেরও তার শখের ব্যাপারে কারোর সাথে গল্প করে বেশ ভালোই লাগলো। এতদিনে কাঙ্ক্ষিত মানুষ পেয়েছে সে। তার বাবা মা তো ট্রাভেলিংকে এক প্রকার নিজ চোখেই দেখেন। ওনাদের কাছে এসব ট্রাভেলিং টাকার অপচয় ছাড়া আর কিছুই না। সো কবির, তোমার নেক্সট ট্রাভেল স্পট কিন্তু আমাদের বাড়িতেই হবে। হাসি মুখে বলল এজাজ। তা তো অবশ্যই ভাইয়া, আপনার সাথে মিট করতে হলেও যাব কোনো একদিন। কবিরের মুখেও এক চিলতে হাসি। কোনো একদিন নয়, আমার রিসেপশনে তোমার কিন্তু মাস্ট থাকা লাগবে। এই কয়েকদিন বাড়িতেই থাকবে, কোথাও চলে যাও না আবার। গট ইট? এবার যেন এজাজের কণ্ঠে দৃঢ়তা। আচ্ছা আচ্ছা, বেঁচে থাকলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা কবির, আমি তোমাকে ছাদে দেখলাম, সাথে একটা মেয়ে ছিল, ওইটাকে? নেভার মাইন্ড, আই এম জাস্ট কিউরিয়াস। ওহ, ওই বান্দরটা, ও হচ্ছে এই বাড়ির ছোট মেয়ে তানিশা, আপনার ছোট শালিকা। অ্যাকচুয়ালি ওর বাদরামি দিন দিন বেড়েই চলেছে, তাই একটু শিক্ষা দিচ্ছিলাম। মাথা চুলকে বলল কবির। এভাবেই ইজাজ আর কবির আরও অনেকক্ষণ গল্প করে। অল্প সময়ে দুজনের মধ্যে এতটাই ভাব বেড়ে গেল যে ইজাজ তো এক প্রকারের ভুলে গিয়েছে যে সে এখানে বিয়ে করতে এসেছে। সে অবশ্য এটাও বুঝেছে যে পিয়াসা ইচ্ছা করেই রুমের দরজা আটকে ভিতরে মাইশাকে নিয়ে বসে থেকেছে তাকে অপেক্ষা করানোর জন্য। ওই দিন অফিসে মাহাদিনকে দিয়ে বলানো কথাটা তার মনে আছে। এতে অবশ্য সে খুশিই হয়েছে, মনে মনেই আওড়ালো লাইক হাজব্যান্ড লাইক ওয়াইফ। এরপর আবারও কবিরের সাথে গল্প জুড়ে দিল। সবাই বিরক্ত নিয়ে বসে আছে, তবে এজাজ ঠিক করে নিয়েছে যতক্ষণ না পর্যন্ত পিয়াসা নিজের রুম থেকে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে করে অপেক্ষা করবে। এজাজকে শিক্ষা দিতে চেয়েছে না, এবার নিজের শিক্ষা নিজে পেয়েই রুম থেকে বের হবে পিয়াসা। আর এদিকে মুখে খাবার ঠুসতে ঠুসতে মাহাদিন কখন থেকে যে এজাজ আর কবিরের গল্প করা দেখেই যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। শালার হিটলার স্যার জীবনে কোনো দিন তার সাথে সুন্দর করে 2 মিনিট কথাও বলেনি, এতদিন ধরে তার সাথে আছে, আর আজ কোনো এক ট্রাভেলারকে পেয়ে তাকে ভুলেই গেল। কেমন হেসে হেসে গল্প করেই যাচ্ছে, তার দিকে একটু খেয়ালও নেই। মাহাদিনের মনে হয় একটু ঈর্ষাই হলো, তাই সে সোফা থেকে উঠে ইজাজ আর কবিরের সোফায় গিয়ে বসেছে। ওটার মাঝে গিয়ে ধুম করে বসে পড়ে। তার এমন আচমকা বসে পড়ায় ইজাজ আর কবির দুজনেই অবাক হয়। এজাজ তার মুখে হাসি রেখে চাপা কণ্ঠে মাহাদিনকে বলল, আক্কেল জ্ঞান কি সব খাবারের সাথে খেয়ে ফেলেছো নাকি? এভাবে দুজনের মাঝখানে বসে যাওয়ার মানে কি মাদিন? আসলে স্যার, অনেকক্ষণ ধরে আপনার গালি না খাওয়ায় এতক্ষণ যা খেয়েছি তা হজম হচ্ছিল না। শান্তি। এবার ঠিক আছে স্যার। মাহাদিন হেসে হেসে পেটে হাত দিয়ে বলল। এজাজ আর কথা বাড়ালো না মাহাদিনের সাথে। তারপর সে কবিরের আর মাহাদিনের মধ্যে পরিচয় করিয়ে দেয়। কবির ও মাহাদিনের সাথে পরিচয় পর্ব শেষ করে এরপরেই তিনজন চুপ মেরে যায়, যে যার মতো মোবাইল দেখতে শুরু করে। মাহাদিনের এবার বেশ খুশিই লাগলো। মুখে মুচকি হাসির রেখা টেনে নিয়ে সে মনে মনেই বলল, প্রায় 1 ঘন্টা ধরে গালে হাত দিয়ে বসে আছে পিয়াসা। পুরো বাড়িতে হই হুল্লোড় চললেও তাদের রুম সম্পূর্ণ নিস্তব্ধ। পিয়াসার এমন পাগলামি সহ্য করতে না পেরে মাইশার মেকআপ মুখে রেখে ঘুমিয়ে পড়েছে। তানিশাও খাটের কোনায় বসে আপন মনে দুঃখ বিলাস করছে, কেন যে কবির ভাইকে বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, বাইরে নিশ্চয়ই এতক্ষণে সবার খাওয়াও শেষ। তার উপরে আবার স্বপ্না জাহানের হাতের কষা মাংসের ঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। পিয়াসা নিজেকে রুমে আটকে রাখতে পারল না। এমনিতেই তার সেই কবে থেকে খিদে পেয়েছে, তবুও সেই দিন যে এজাজের অফিসে আধা ঘন্টা বসে থাকার পরও এজাজের সাথে দেখা করতে পারেনি, তারই প্রতিশোধ তুলতে সে এতক্ষণ ধরে মাইশাকে রুমে আটকে রেখেছে, যাতে এজাজ অপেক্ষা করায় কষ্ট বোঝে। কিন্তু ওই লোকটা একটা বারের জন্য তাদের ডাকতে পাঠালো না। কি ছিল লোক রে বাবা! কত কিছু ভাবতে না পেরে পিয়াসা রুমের দরজায় চাবি নিয়ে ধীরে ধীরে বের হয়। কিছু তো খেতে হবে, নয়তো তার জানি বের হয়ে যাবে। আবার মাইশাকে রুমে খোলা রাখা অবস্থায়ও যেতে পারবে না। যদি যায় ইজাজের সাথে, সে যে বিনা আমন্ত্রণে গেমে নেমেছে, সেটা তো গোহারা হেরিয়ে যাবে। অগত্যা রুম থেকে বের হয়ে যায় পিয়াসা, কিন্তু এবার সে পড়ল মহা মুশকিলে। 5-7 বার চেষ্টা করার পরেও রুমের দরজা লক করা যাচ্ছে না, কিন্তু সে হাল ছাড়ে না, চেষ্টা করতেই থাকে রুমটা লক করার জন্য। তখনই পিছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে, অন্যের বউকে এভাবে রুমে লক করে রাখা কি ঠিক হচ্ছে ম্যাডাম? পিয়াসা সেদিকে ভ্রুকুটি করলো না, সে তার মতো করে দরজা লক করতে ব্যস্ত। পেছনের লোকটা হালকা ঝেড়ে কাশলো। পিয়াসা এবার বেশ বিরক্ত লাগলো। একে তো দরজা লক করতে পারছে না, তার উপর আরেকটা উটকো ঝামেলা। ঘাড় না ফিরিয়ে এসে বলল, এই চাবি ছাড়া তারা, চুপ থাকুন, কাজের সময় নো ডিস্টার্ব, অনলি ফোকাস। অথচ আমি সেই কবে থেকেই তোমার উপর ফোকাস করে আছে।
তুমি ফিরেও তাকাওনি। পিয়াসা এবার চোখ মুখ কুঁচকে রাশভারী বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকালো। চাবি রিংটা লোকটার চেহারা বরাবর নিয়ে কিছু একটা বলতে গেলেই দেখে যে এটা আর কেউ নয়, স্বয়ং এজাজ দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। পিয়াসার অবশ্য এজাজকে চিনতে কয়েক সেকেন্ড সময় লাগলো। নিউরনের সঠিক সিগন্যাল পাওয়া মাত্রই সে চোখ কুঁচকে ফেলে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এজাজের সামনে এমনভাবে ধরা খাবে সেটা পিয়াসা কল্পনাতেও ভাবতে পারেনি। অন্যদিকে এজাজ আবারও সেই মুগ্ধ নয়নে পিয়াসার দিকে চেয়ে আছে, ঠিক যেমনভাবে প্রথমবার দেখেছিল পিয়াসাকে। চোখের পলক না ফেলেই এক দৃষ্টিতে সে কিছু মুহূর্ত পিয়াসাকে অবলোকন করলো। পিয়াসার চোখে মুখে বিরক্তি মিশ্রিত ভাব থাকলেও সাদা লেহেঙ্গাটা সব যেন আরও সুন্দর করে তুলেছে। লেহেঙ্গার ওড়নাটা এক পাশ দিয়ে রাখা। এজাজ পিয়াসার চেহারায় মেকআপের দিকে খেয়াল করলো না, বরং সে তো পিয়াসার চোখ দুটোতেই আটকে গিয়েছে। টানা টানা চোখ দুটো মোটা করে কাজল আঁকা, যা ইজাজকে ঘায়েল করে ফেললো নিমিষে। এদিকে আবার ইজাজের এমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকা দেখে পিয়াসার বিরক্তি যেন আরো বেড়ে গেল। তবুও মনকে বোঝালো সে, দেখ পিয়াসা, এটা তোর বোনের হবু জামাই, মানে তোর দুলা ভাই। কন্ট্রোল কন্ট্রোল ইওর মাউথ। ব্যাফাস কিছু বলিস না। মুখে চওড়া হাসি নিয়ে পিয়াসা ইজাজকে বলল, আরে ভাইয়া, আপনি এখানে কি করছেন? আমি তো আপুকে নিয়ে যেতামই। পিয়াসার কণ্ঠ শুনে ইজাজের হুঁশ ফিরে এলো। তার উপরে আবার ভাইয়া ডাকটা একদমই পছন্দ হয়নি। পিয়াসার লেহেঙ্গার ওড়নার এক প্রান্ত নিজের হাতের সাথে পেঁচিয়ে সোজা হাঁটা শুরু করলো ইজাজ, তবে খুবই সতর্কতার সহিত, যাতে পিয়াসার গায়ে কোনো অবৈধ ছোঁয়া না লাগে। আচমকা ওনাতে টান পড়ায় পিয়াসাও চলতে থাকে। ভাগ্যিস ওড়নাটাকে লেহেঙ্গার সাথে ভালো মতো পিন আপ করেছে, নয়তো আজ তার শখের লেহেঙ্গার ওড়নাটা রফা দফা অবস্থা হয়ে যেত। টানতে টানতে পাশের সিঁড়ি ঘরে পিয়াসাকে নিয়ে যায় ইজাজ, তারপর ওড়নাটা ছেড়ে দেয়। পাগল নাকি আপনি ভাইয়া? এভাবে টেনে আনলেন কেন? পিয়াসার কণ্ঠে বিরক্তি। এই মেয়ে, পাগল ডাকো বা ছাগল ডাকো, তবে ভাইয়া ডাকে বন্ধ করো। ইজাজ একটু রেগে গিয়ে বলল, কেন ভাইয়া ডাকবো না? পিয়াসার প্রশ্ন। ভাইয়া বলবেন না ম্যাডাম, প্লিজ, ডিরেক্ট হার্টে গিয়ে লাগে। বুকের বাঁ পাশে হাত রেখে বলল ইজাজ। বুঝলাম না, ভাইয়াকে ভাইয়া ডাকলে ভাইয়ার এত প্রবলেম হচ্ছে কেন? পিয়াসার সহজ কথা। ইউ নো সেনোরিটা, ভাইয়া ক্যান বি চাইয়া, সো। পিয়াসার দিকে সামান্য ঝুঁকে এসে বলল ইজাজ। এবার পিয়াসা দুকদম পিছিয়ে ফেললো, হালকা দূরে সরে দাঁড়ালো, চেহারা একটা গম্ভীর ভাব রেখে এসে বলল, সম্পর্কে আমি আপনার শালি হই, তাই এদিক থেকে ভাইয়া ডাকাই যায়। অলসো শালি ক্যান বি হাফ ঘরওয়ালি। তোমাকে পুরো ঘরওয়ালি বানালে মন্দ হবে না, কি বলো মেয়ে? ইজাজের এমন ধাঁচের কথা শুনে পিয়াসার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। এই লোক তাকে কি বলছে এইসব, তাও আবার বিয়ের দিন? কিছুক্ষণ পর আপনার সাথে আমার আপনের বিয়ে, আর আপনি আমাকে লঘু চক্ষুর আড়ালে রেখে এসব কি করছেন? মাথা ঠিক আছে তো আপনার? ট্রাস্ট মি সেনোরিটা, তোমাকে দেখার আগে সম্পূর্ণ ঠিক ছিলাম, এরপর আমি তোমাকে দেখলাম, এখন আমার পুরো মস্তিষ্ক জুড়ে তুমি দখল করে নিয়েছো। ইজাজের সহজ সরল স্বীকারোক্তি। আপনি জানেন, আপনার বলা এগুলো কথা যদি আমি আব্বুকে গিয়ে বলি, তো আপনার সাথে আপনের বিয়েটা ভেঙে যাবে। কি আজে বাজে বকছেন তখন থেকে? পিয়াসার কণ্ঠে তিরস্কার। আমি তো সেটাই চাই সেনোরিটা, এমনি তো আজ আমি তোমার আপুকে নয় বরং তোমাকে বিয়ে করতে এসেছি। প্রত্যুত্তরে বলল ইজাজ। আমার সাথে মজা করছেন তাই না? পিয়াসার যেন এখনো ইজাজের কথা বিশ্বাসই হচ্ছে না। নো, আই এম সিরিয়াস, আমি তোমাকে বিয়ে করব পিয়াসা, বিকজ আই লাভ। ইজাজ কথাটা শেষ করতে পারলো না। খচ্চর বেটা, চুপ থাক। মুখ দিয়ে আর কোনো বাজে কথা বেরোলে খুব খারাপ হয়ে যাবে। বদমাইশ বেটা, আপনির হবু জামাই বলে এতক্ষণ কিচ্ছু বলিনি। তোর বিয়ে করার শখ আজ গোজাচ্ছি, দাঁড়া। পিয়াসা অগত্যা হাঁটা শুরু করে। উদ্দেশ্য, ড্রয়িং রুমে গিয়ে সবার সামনে এই লোকের নকল মুখোশ খুলে দেবে। এমন লুচ্চা বেটার সাথে কখনোই সে তার আদরের আপনির বিয়ে হতে দেবে না, যে কিনা বিয়ের দিন শালিকে ডেকে এমন কথা বলে। পেছনে ইজাজ দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, যেন এই বিষয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই, যেন পিয়াসা নিজেই তার কাজ এগিয়ে রেখেছে। সে তো এসেই ছিল সবাইকে তাহার আর পিয়াসার বিয়ের ব্যাপারে বলার আগে অন্তত একবার পিয়াসার সাথে কথা বলতে, কিন্তু পিয়াসা যে এভাবে হাইপার হয়ে যেতে পারে সেটা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি সে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ইজাজ, নিজেকে প্রস্তুত করে নেয় কিভাবে কি করবে, কাকে কাকে মানাবে। বিশেষ করে আজ প্রথমবারের মতো নিজের মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাবে সে। ভেতরে ভিতরে এক চাপা ভয় কাজ করছে, তার মা কি আদৌ পিয়াসাকে ছেলের বউ হিসেবে মেনে নেবেন?
এজাজকে খুঁজতে খুঁজতে মাহাদিন আর কবির পিয়াসাদের রুমের সামনে চলে আসে। ড্রয়িং রুমে সবাই বেজায় হয়ে বসে আছেন। একে তো কনেকে আনা যাচ্ছে না, তার উপরে এখন বড় গায়েব। এই কারণে নুরুল আমিন তাদের দুজনকে পাঠিয়েছে এজাজকে অন্তত খুঁজে আনতে। পিয়াসাদের রুমের সামনে এসে কিছুক্ষণ ছেড়ে কাশি দেয় কবির। তারপর হুকুমের সুরে তানিশাকে ডাকে, তানু, এদিকে আয় তো, কথা আছে। রুমের ভেতর থেকে কবিরের গলার আওয়াজ শুনে ভো দৌড়ে দরজার দিকে এগিয়ে যায় তানিশা। তার দুঃখ বিলাসে মনে হয় এবার অবসান ঘটল। কবির হয়তো তাকে মেনে নিয়েছে। খুশির চোটে রুম থেকে বের হওয়ার আগে নিজেকে একটু আয়নাতে দেখে নেয় সে। হিজাবটা হালকা টাচ আপ করে নেয়, তারপরে দরজার বাইরে দিয়ে সোজা মাথা নিচু করে কবিরের সামনে দাঁড়ায়। হ্যাঁ বলো কবির ভাই, কি বলবে? তানিশার কণ্ঠে চাপা উত্তেজনা বিরাজ করছে। আচ্ছা, ইজাজ ভাইয়াকে কোথাও দেখেছিস? কাজী সাহেব তো তাড়া দিচ্ছেন। কবির প্রশ্ন করলো। তানিশার মুখশ্রী তখন দেখার মতো ছিল, কেমন বাংলা পাঁচের মতো করে রেখেছে। কোথায় সে ভেবেছিল কবির তাকে মেনে নিয়েছে, বিয়ে করবে, তা না, কোন ইজাজকে তার কাছে খুঁজছে। সে ইজাজকে দেখবে কি করে? ছাদ থেকে তো সোজা রুমেই চলে এসেছিল। কিরে বাচ্চা, কথা বলছিস না কেন? বিরক্তির রেশ নিয়ে বলল কবির। না, আমি কাউকে দেখিনি। রসাক্ত করে বলল তানিশা। মাদিন এবার চুপ করে থাকলো না। এতক্ষণ নতুন জায়গা বলে যথেষ্ট জেনুইন থাকতে চেয়েছে। ঠোঁটের কোণে চওড়া হাসি দিয়ে তানিশাকে সে বলল, হাই বাচ্চা, আমি তোমার ইজাজ ভাইয়ার পিএ মাহাদিন আরাফাত। তোমার নাম কি? তানিশা ভ্রু কুঁচকে তাকালো মাদিনের দিকে। একে তো মন খারাপ, তার উপরে কোন নতুন মানুষের সাথে তার পরিচয় হতে হবে, আবার শখ করে বাচ্চাও ডাকছে কবিরের মতো। কিসের বাচ্চা? আমি কোনো বাচ্চা নই। সামনের মাসে 18তে পড়বো, আর আমার নাম তানিশা নাজমুন। কবির সাহেব যখন তোমাকে বাচ্চা বলল তখন তো কিছু বললে না যে? মাহাদিন তার ইতস্ত বোধ লুকাতে হেসে হেসে বলল, কবির ভাই আমাকে বাচ্চাকাল থেকে দেখেছেন, তাই বাচ্চাটাকে আপনি দেখেছেন নাকি? আপনি কেন বাচ্চা ডাকবেন? ঠোঁট বাঁকিয়ে বলল তানিশা। বাহ রে তানু, তুই তো ভালোই কথা বলতে জানিস। তাহলে আমার সামনে এলে কেন তোর কথা বলার সিস্টেম অফ হয়ে যায়? কবিরের চোখে রাজ্যের বিস্ময়। মাহাদিনের বাচ্চা ডাকাতে খেপে গিয়ে তানিশা খেয়ালই নেই যে পাশে কবির দাঁড়িয়ে আছে। ইস, কত কথা বলে ফেললো সে। আমতা আমতা করে আর তানিশা বলল, কই কবির ভাই, আমি তো এমনি। এই যে আবার তোতলাচ্ছিস, তোর কথা ঠিক কর আগে, নয়তো এবার একটা থাপ্পড় পড়বে তোর গালে। রেগে মেগে বলল কবির। অমনি তানিশাও চুপ করে গেল। মাদের মনে হয় কিছু একটা বুঝলো। মুচকি এসে মাথাটা নিচু করে নেয় সে। হঠাৎই তার চোখ যায় রুমের দরজার ফাঁক দিয়ে বিছানার একপাশে মাইশা ঘুমিয়ে আছে। কি শান্ত, কি নিষ্পাপ মুখ। কে বলবে এই মেয়েটার সেদিন কথায় কথায় তার সাথে ঝগড়া করেছিল। আকস্মাৎ মাহাদিন তার হৃদয়ে ধুকপুক শব্দটা শুনতে পেল। অনাকাঙ্ক্ষিত অনুভূতিকে দূরে সরানোর জন্য তৎক্ষণাৎ সে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে তখনও কবির তানিশাকে বকেই যাচ্ছে। মাহাদিন এবার ওদের কথার মাঝেই বলে উঠল, আহা, এসব কি করছো তোমরা দুজনে? আমরা স্যারকে খুঁজতে এসেছি, ওনাকে খুঁজো আগে। ওহ, একেই বলে হয়তো যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কিন্তু আপনি তো এজাজ ভাইয়ের বিয়ে, পাড়াপড়শি না, তাহলে আপনার কেন ঘুম নেই? অবুঝের মতো করে বলে উঠল তানিশা। তানিশা এমন আড়াঢিলা মার্কা প্রশ্ন শুনে কাবির আর মাহাদির দুজনেই হু হু করে শব্দে হেসে উঠল। তানিশা তো কিছুই বুঝলো না, এরা মন পাগলের মতো হাসছে কেন। কবির এবার তানিশার মাথায় একটা টোকা মেরে বলল, এইটা একটা প্রবাদ রে, আর পাড়াপড়শি তো উপমা মাত্র, এই জন্য তোকে বাচ্চা ডাকি, কিছুই বুঝিস না। তানিশা মাথায় হাত রেখে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল, তুমিও তো কিছু বোঝো না কবির ভাই, তাহলে তোমাকে কি ডাকবো? কি বুঝি না আমি? কবিরের কপালে ভাঁজ। আমার মন, আমার অনুভূতি। তানিশা খুবই নিম্ন স্বরে বলল, যাতে কেউ না শোনে। কি হলো বল? পুনরায় জিজ্ঞেস করে কবির। কিছু না কবির ভাই, আমি এমনি বললাম। গায়ের ওড়নাটা খামচে ধরে বলল তানিশা। এই তোমরা দুজন যাও তো এখান থেকে, আমি একা একাই স্যারকে খুঁজে বের করতে পারবো। মাহাদিনের কণ্ঠে চাপা বিরক্তি। এবার আর না পেরে কবির আর তানিশা দুজনেই চলে যায়। নাদিরও সামনে হাঁটা শুরু করে এজাজকে খুঁজতে। এক পা তুলে এগোতেই পেছন দিকে মাইশার গলা শুনতে পেল সে। মাহাদিন ভাই, আপনি কোথা থেকে? মাহাদিন ঘাড় ঘুরিয়ে মাইশার চোখের দিকে তাকায় কিছুক্ষণ। কাঁচা ঘুম ভাঙার কারণে ফর্সা গোল গোল চেহারায় মেয়েটার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। মুখটা কেমন যেন শুকনো দেখাচ্ছে, তার উপরে ছিমছাম ব্রাইডাল সাজ। মাহাদিনের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। কোনো পথে নিজেকে সামলে সে বলল, ঘুমের দেশ থেকে, আজকে ঘুমপড়ির সাথে একটা মিটিং ছিল তো।
এমন বাঁকা বাঁকা উত্তর দেন কেন? সোজা কথা বলতে পারেন না? মাইশা বেজায় চটেছে। পকেটে স্কেল নেই রে ঘুম পড়ি যে আমি কথা সোজা না বাঁকা মাপবো। চাপা হাসি দিয়ে বলল মাহাদিন। দেখুন, আপনার এই লেম মার্কা কথা শোনার ইচ্ছা নেই আমার। আপনার স্যার কই? এই বিয়ের সাজে বসে থাকতে থাকতে আমার যে বিরক্ত লাগছে। মাইশা একটু রেগে গিয়ে বলল, ধুর, আমিও স্যারকে খুঁজতেছি সেই কখন থেকে। নিশ্চয়ই বউয়ের সাথে বিয়ের আগে কথা বলতে গেছে। ভাবু করে হয়ে বলল মাহাদিন। মানে বউ তো আমি, উনি তো এখানে নেই। মাইশার কাটকার প্রশ্ন। কে বলেছে যে তুমি বউ? তুমি বউ না, বউ হচ্ছে আমার ম্যাম। মাহাদিনের সহজ সরল স্বীকারোক্তি। তখনই তাদের দু হাত পেছন থেকে এসে ইজাজ বলল, মাইশাই হলো বউ মাহাদিন। ওরা দুজনে ঘাড় ফিরিয়ে তাকায় ইজাজের দিকে, চোখে মুখে আশ্চর্যের চাহনি। মাহাদিন তো কিছুই বুঝছে না। কালই তো ইজাজ তাকে বলেছিল পিয়াসাই হলো ম্যাম, মানে সে পিয়াসাকেই বিয়ে করবে। এদিকে ইজাজ ড্রয়িং রুমের দিকে হাঁটা শুরু করে, তবে যাওয়ার আগে পেছনে ফিরে মাইশাকে বলল, মাইশা, ড্রয়িং রুমে চলে এসো, এখনো বিয়ে শুরু হবে। আমি নিজে নিজে যাব? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো মাইশা। নিজে পায়ে হেঁটে আসতে না পারলে বলো, আমি মাহাদিনকে বলছি তোমাকে কোলে করে নিয়ে আসতে। এই বলে ইজাজ আর থামে না, সোজা সামনের দিকে এগিয়ে যায়। ইজাজের কথা শুনে মাহাদিন আর মাইশা দুজনেই চোখ, কারণ মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দুজনের চোখাচোখি হতেই তারা একে অপরের দিকে ভ্রু খাড়া করে তাকায়। আচ্ছা মাদিন ভাই, আপনার স্যার এমন করে কথা বললো কেন? স্যার তো আন্টি এবং ম্যাম বাদে সব মেয়েদের সাথে এমন করে কথা বলেন। এই ম্যামটা আবার কে? এর জন্য আগে ড্রয়িং রুমে যেতে হয়। চলুন তো আপনি। মাইশাকে তাড়া দিল। আব্বু, এই বিয়েটা বন্ধ করুন, ওই লোকটা ভালো না। হাঁপাতে হাঁপতে পিয়াসা বলল নুরুল আমিনকে। তার কণ্ঠে শুনে বোঝা যাচ্ছে যে এক প্রকার দৌড়ে এসেছে সে। আর নুরুল আমিন এবার হকচকিয়ে গেলেন। সংকুচিত চেহারায় তিনি মেয়েকে বললেন, কি বলছো মা? আর কিছুক্ষণ বাদে বিয়ে? আমি এক্ষুনি কিভাবে বিয়ে বন্ধ করব? আর ইজাজ কি করেছে? নুরুল আমিনের চোখে মুখে আগ্রহ। আব্বু, ওই লোকটা কিছুক্ষণ আগে আমাকে সিঁড়ি ঘরে নিয়ে গিয়ে কি সব চাঁদা বলেছে। বলেছে যে উনি নাকি এমনিতেও আপুকে বিয়ে করতো না, উনি নাকি আমাকে বিয়ে করতে চায়। আমি জিজ্ঞেস করলাম মজা করছে কিনা, বলে যে না, উনি সিরিয়াস। এসব কি আপু? এমন লোকের সাথে আপনির বিয়ে কিভাবে হতে দিই? এক নাগাড়ে বলে থামলো পিয়াসা। নুরুল আমিন এখন আর কিছুই বললেন না। তিনি ইজাজের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছেন, ইজাজের ভার্সিটি অফিস পর্যন্ত গিয়েছেন। কখনো কোথাও তো ইজাজের ব্যাপারে খারাপ মন্তব্য শোনেননি। এই কারণে তো বিয়েতে রাজি হয়েছেন তিনি। কিন্তু পিয়াসা তাকে ড্রয়িং রুমের এক কোণে সবার কাছ থেকে আড়াল করে ডেকে ওনাকে এই সব কথা বললে উনি যেন বিশ্বাসই করতে পারছেন না। তাছাড়া উনি মেয়েকেও বিশ্বাস করেন না। জেনে না বুঝেই পিয়াসা কোনো কথাই বলে না। মেয়ের প্রতি এই আস্থাটা আছে ওনার। তিনি কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবতে লাগলেন। তখনই মিসেস রোহানা পাশ থেকে বলে ওঠেন, অসভ্য মেয়ে, আমার ছেলের নামে খারাপ মন্তব্য করার সাহস পাও কোথায়? পিয়াসা চমকে তাকালো পেছনে। হ্যাঁ, মিসেস রোহানা দাঁড়িয়ে আছেন চোখে মুখে আগুন নিয়ে। ওনার ফর্সা চেহারা মুহূর্তের মধ্যেই রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন এখনই তিনি পিয়াসাকে জানে মেরে ফেলবেন। দেখুন আন্টি, আমি আমার বাবার সাথে কথা বলছি, আপনি মাঝখানে আসবেন না প্লিজ। পিয়াসা বলল, আলবাত আসবো। তুমি তোমার বাবার সাথে আমার ছেলেকে নিয়ে কথা বলছো, তাও আবার যাতা কথা। আর কি বললে তুমি? আমার ছেলে তোমাকে বিয়ে করতে চায়? আয়নায় কখনো নিজের চেহারা দেখেছো তো? আমার ছেলের পাশে তো তোমাকে দেখাই যাবে না। আমার তো মনে হয় তুমি ইচ্ছে করে এসব বাজে বকছো, নিজের বোনের প্রতি হিংসায়। এত ভালো ঘরে বোনের বিয়ে হবে তাই জেলাস। ব্যাস আন্টি, আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে আপনি এই বাড়ির অতিথি। আমার আপনিকে আমি যতটা না ভালোবাসি তার চেয়ে বেশি শ্রদ্ধা করি। ওকে হিংসা করার মনোভাব আমার মধ্যে মৃত্যু পর্যন্ত না আসুক। আর রইল বাকি আপনার ছেলে। আপনার ছেলে নিজের মুখে ওই কথাগুলো বলেছে, নয়তো আপনার ছেলেকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। ওনাকে আমি জানিয়ে দিয়ে এসেছি। পিয়াসার কণ্ঠ স্পষ্ট এবং দৃঢ়। মিসেস রোহানার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নুরুল আমিন কিছু বলতে যাবেন, তখনই ইজাজ সেখানে চলে আসে। তার চেহারায় সামান্য ইতস্ত ভাব, তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আপনারা সব একটু থামুন, আমার কিছু বলার আছে। পুরো রুমের সবাই থম মেরে আছে, সবার চোখে তীব্র আগ্রহ। কি এমন বলবে ইজাজ? তখন ইজাজ বলা শুরু করলো, পিয়াসা যা বলেছে তা সবই ঠিক। ওকে আমি বলছি যে আমি ওকে বিয়ে করব, এবং তা বুঝে শুনে বলেছে। আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই। আমার বাবা নেই, পরিবার বলতে শুধুমাত্র আমার মা আছেন। ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা অন্তহীন।
সেদিন বিয়ে বাড়িতে কেউ একজন আম্মুর সাথে রাফ বিহেভ করে, আমি সে কে তা জানতে গিয়েছিলাম, এবং সেটা আর কেউ না, পিয়াসা ছিল। আমি জানি সবার সামনে আমার এসব বলা ঠিক হবে না, তবুও নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে বলছে। ওই দিন আমার কি হয়েছিল তা জানা নেই, তবে পিয়াসাকে দেখে আমার পৃথিবী যেন থমকে গিয়েছিল। ও আমার সামনে বড়জোর 3 মিনিট ছিল। ওই 3 মিনিট আমার কাছে 3 শতাব্দীর মতো লেগেছিল, যেন আমাদের বহু বছর ধরে পরিচয়। কোন এক অচেনা মোহে পড়ে আমি আম্মুকে আমার অনুভূতি প্রকাশ করি। আমি সহজে আম্মুর কাছে কোনো কিছু না চাওয়ায় আম্মু আমার আবদারে রাজি হয়ে যান এবং বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেন। কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল আমার ভাবনায়। সেদিন পিয়াসার পাশে মাইশাও দাঁড়িয়েছিল এবং মাইশাও যথেষ্ট কথা শুনিয়েছে আমাকে। তাই আমি মাইশাকে সে মেয়ে ধরে নিয়েছিলাম যে আম্মুর সাথে রাফ বিহেভ করেছিল। অন্যদিকে পিয়াসার উচ্চতা দেখে আমি ওকেই বড় বোন ভেবে ফেলি এবং আম্মু আমাকে বলেছিল যে তিনি বড় মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান। পিয়াসার নাম তখন আমার জানা হয়নি, আমি ওর সাথে কখনো সরাসরি দেখাও করিনি, যে কারণে কোনো কিছু ক্লিয়ার ছিল না। বিয়ের দিন যত থাকে পিয়াসার প্রতি আমার অনুভূতি আরও প্রখর হতে থাকে। এবার আপনারাই বলুন, আমার একটা ভুলের কারণে আমি কি পিয়াসাকে হারাবো? সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমি পিয়াসাকে ভালোবাসি এবং জীবনে কোনোদিন যদি বিয়ে করি তাহলে ওকেই করব, নয়তো চিরকম রিজাজ হয়ে যাবো এই দুনিয়ায়। তবু আমার মন পড়ে রবে পিয়াসার নামরিনের হে কাজল কালো আখিতে। ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলো আর আসে না কথা মুখে। পুরো রুমে বিনপতন নীরবতা, একেবারে নিস্তব্ধ হয়ে আছে সবাই, কারণ মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত বের হচ্ছে না। সবার মুখ থম মেরে আছে। ইজাজের বলা কথাগুলো যেন কেউ বিশ্বাস করতে পারছে না। যাকে বিয়ে করতে এসেছে তার ছোট বোনকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে ইজাজ, তাও আবার বিয়ের দিন। পিয়াসার চোখ মুখ শক্ত হয়ে এলো, কানে শুধু একটা কথাই পাচ্ছে, আমি পিয়াসাকে ভালোবাসি। তার মনে হলো সে কোনো স্বপ্নের জগতে আছে, নয়তো তার মতো একটা শ্যামবর্ণের মেয়েকে কেউ প্রথম দেখাতে কিভাবে ভালোবাসতে পারে, তাও আবার পুরো পরিবারের সামনে দ্বিধাহীন চিত্তেই সেটা স্বীকারও করতে পারে। পিয়াসা কিছুক্ষণ রিজাজের দিকে হাঁ করে তাকিয়েছিল, যেন সে বুঝতে চাইছে এসব কি সত্যি। নুরুল আমিন, স্বপ্না জাহান, কবির, তানিশা, কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। পুরো রুমে সবার দৃষ্টি ইজাজের দিকে, আর ইজাজের দৃষ্টি তখনও পিয়াসারই সীমাবদ্ধ। ইজাজের বলা প্রতিটি কথা দরজার গোড়ায় দাঁড়িয়ে সব শুনতে পেয়েছে মাইশা। মাহাদিনও তার এক পা পিছনেই ছিল। সহসা মাইশা ওর ওড়না খামচে ধরে, ঠোঁট থরথর করে কাঁপছে। তার কেমন যেন নিজেকে ছোট মনে হলো। ইজাজ তাকে পছন্দ করে না, বিয়ে করতে চায় না, কিন্তু যেদিন থেকে তার সাথে ইজাজের বিয়ে ঠিক হয়েছিল সেদিন থেকেই তো সে মনে মনে ইজাজকে স্বামীর স্থান দিয়েছে। মনের কোণে ছোট্ট একটা সংসার সাজিয়েছে ইজাজের নামে। এসবের কি হবে তাহলে? মাহাদিন এগিয়ে এসে ইজাজের কাঁধেই হাত রাখে। আজ তার স্যারের জন্য বেশ গর্ববোধ হচ্ছে। তার স্যার যেভাবে নিজের অনুভূতি সবার সামনে বলতে পেরেছে এটাই অনেক। নয়তো সে জানে তার কোমল হৃদয়ী হিটলার স্যার কখনো আপন মনোভাব প্রকাশ করে না, নীরবে নির্ভীকতে সব একা একাই করে যায়। ইজাজের চোখের কোণে তখন হালকা পানির ঝিলিক দেখা যায়। মাহাদিন যখন তার ঘাড়ে হাত দিল তখন ইজাজও মাহাদিনের হাতের উপরে হাত রাখে। এতক্ষণ তার নিজেরে কেমন যেন একা লাগছিল, যেন বিশাল জনসভার মাঝে সে একা একাই তার ভালোবাসার লড়াই করছিল। মাহাদিনের হাতটা কাঁধে পেয়ে একটু শান্ত হলো সে। মিসেস রোহানা হঠাৎ করেই সোফায় বসে পড়লেন। তিনি স্থির, শান্ত, তবুও ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে ছেলের এই সিদ্ধান্তে তিনি খুশি নন। ওনার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। কি করে কি হলো এসব? ছেলের বউ হিসেবে চাইলেন মাইশাকে, আর তার ছেলে কিনা পছন্দ করলো পিয়াসাকে, তাও আবার সেই মেয়েকে যাকে তিনি পছন্দই করতে পারেন না। চক্ষু শুল লাগে। অন্যদিকে আবার একমাত্র ছেলের ভালোবাসা তিনি কীভাবেই বা কেড়ে নেবেন? মাতৃত্বের কঠিন সময়টা পার করেছেন যেন তিনি, প্রচণ্ড দ্বিধায় পড়ে আছেন। ইজাজ তখন হালকা পায়ে হেঁটে তার মায়ের সামনে এসে একেবারে ফ্লোরেই বসে পড়ে। রোহানার একটা হাত ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখের মধ্যে তীব্র অসহায়ত্ব। ইজাজের মতো এত বড় মাপের মানুষের এমন করে ফ্লোরে বসে থাকতে দেখে রুম ভর্তি সবাই অবাক। ইজাজ তখন গলা খাকারি দেয়, প্রস্তুত হয় তার মায়ের সাথে এই শেষ বোঝাপড়াটা করার জন্য। আম্মু, কি করলে আপনি আমায় ক্ষমা করবেন বলুন না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনার মন ভেঙেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান হয়তো আমি, কিন্তু আমি যে অসহায় আম্মু। পিয়াসাকে সত্যি আমি ভালোবাসি, ওকে ছাড়া কি করে থাকবো আমি। আজ শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে পিয়াসাকে মেনে নিন, ওকে আমার করে দিন।
আমি কথা দিচ্ছি এই জীবনে কোনোদিন আপনার কাছে আর কিছুই চাইব না। রোহানার সামনে গিয়ে হাঁটু করে বসে এসব বলতে ইজাজের চোখে পানি ভরে যায়। কোনো মতে দু হাত দিয়ে ঢেকে রাখে তার মুখ। ছেলের এমন অসহায়ত্ব মায়ের মনে নাড়া দিল। এমনটা কখনো হয়নি যে ইজাজ কিছু চেয়েছে আর মিসেস রোহানা তা দেননি, অথচ সবসময় তো ইজাজই সব কিছু দিয়ে রেখেছে তাকে। পরিপূর্ণভাবে তার বিজনেস, বাড়ির সব একা হাতেই সাপ নিয়েছেন। এরপরও তিনি কিভাবে ছেলেকে ফিরিয়ে দেবেন? পিয়াসাকে ওনার মোটেও পছন্দ না। মেয়েটা বড্ড স্পষ্টবাদী, তার উপরে মুখের কোনো লাগাম নেই। ছেলের বউ হিসেবে তিনি তো মাইশার মতো সহজ সরল শান্ত স্বভাবের মেয়েই চেয়েছিলেন, আর তার ছেলের কিনা পিয়াসাকেই পছন্দ হলো। মা ছেলের পছন্দে এমন ভিন্নতা মোটেও কামনা করেননি তিনি। এবার শাড়ির আঁচল গড়িয়ে তিনি উঠে দাঁড়ালেন। এজাজকে কিছুই বললেন না, সোজা গিয়ে পিয়াসার বাবা মাকে বললেন, আমি জানি না আপনাদের কি বলবো, তবে এতটুকু বলতে চাই, আমার ছেলে এমন অসহায়ত্ব একজন মা হয়ে আমি দেখতে পারবো না। হয়তো আমি পিয়াসাকে পছন্দ করি না, অনেক কথাও শুনিয়েছি ওকে, তবে আমার ছেলের জন্য ওর 7 গুণ মাফ করব আমি। আপনারা কি পারবেন পিয়াসাকে আমার ছেলের বউ করে দিতে? আমি রেহানা তাসনিন কথা দিচ্ছি, আপনার মেয়েকে সুখে রাখবো, ভালো রাখবো। পিয়াসার মা স্বপ্নজাহান এবার খুবই উত্তেজিত হয়ে রুক্ষ কণ্ঠে বললেন, কত স্বার্থপর আপনি আপা। প্রথমে এলেন আমার বড় মেয়ের জন্য, এখন আবার আমার মেজ মেয়ের জন্য। প্রতিবারই আপনার ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিলেন। আমার মেয়ে দুটোর কি হবে একবারও ভেবেছেন? বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিলে সমাজে আমার মেয়েকে কি বলবে? আর পিয়াসা, ও কিভাবে পারবে বোনের বিয়ের দিন নিজেরই বিয়ে করতে, তাও আবার বোনের হবু জামাইকে? একবার ভেবে দেখেছেন কি? স্বপ্নজাহানের নিঃশ্বাস আটকে গেল। তিনি হঠাৎই ঘন ঘন শ্বাস নিতে লাগলেন। মাইশা, পিয়াসা, তানিশা তিনজনই দৌড়ে এসে মাকে ধরে সোফায় বসালেন ওনাকে। কবির 1 গ্লাস পানি নিয়ে এসে দিল। ঢকঢক করে সব পানি খেয়ে তিনি শান্ত হলেন। আর কেউ কিছু বলার আগে ইজাজ এগিয়ে এসে নুরুল আমিনকে বলল, আঙ্কেল, আমি আপনার কাছে দোষী, ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই আমার। তবে আপনি বিচক্ষণ মানুষ, আশা করি বুঝবেন। এই কথাটা বিয়ের দিনেই কেন বললে? এখন আমি কাকে কি বোঝাবো? মাসা মায়ের কথাগুলো তো ঠিক। তোমাকে আমি ভরসা করেছিলাম বাবা। আঙ্কেল, আমি গতকালকে সে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পেরেছি। আঙ্কেল, আপনার কাছে একটা প্রস্তাব রাখবো, ট্রাস্ট মি, এতে সব কিছু ঠিক হয়ে যাবে। কি আপনি মায়ের সাথে মাহাদিনের বিয়ে দিন। কি বলছো তুমি এসব ইজাজ? মাহাদিন নিতান্ত এক সৎ এবং শিক্ষিত ছেলে, ভালো পরিবার, ভালো স্ট্যাটাস, সব আছে ওর। আমি ওকে গত 2 বছর ধরে চিনি। ওর স্বভাব চরিত্র সব কিছু গ্যারান্টি আমি দেব। ছেলেটা মিশুক, সহজ সরল, তবে বুদ্ধিমানও। তাছাড়া আমি কখনো চাইব না যে আমার কারণেই কারো বিয়ের স্বপ্ন ভেঙে যাবে। আপনি আমার উপর আরেকটি বার ভরসা করে দেখুন প্লিজ। ইজাজের কথাতে যেন রুমে আরেকটা বজ্রপাত পড়ল। এবার সবাই আরেক তরফা তব্দা হয়ে গিয়েছে। আর মাহাদিন এক কোণে হাত গুটিয়ে দাঁড়িয়ে শুনছে সবটা, আর তার স্যারের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই ছিল তার স্যারের মনে। এই কারণেই সকাল থেকে সব অদ্ভুত কথা বলছেন তাকে, জামায়াতের ভাগও দিচ্ছে। মাহাদিনের এবার সব মাথায় ঢুকলো, কিন্তু এবার সে কী করবে? স্যারের কথা রাজি না হলে তো আরেক ঝামেলা হবে। এজাজ তার সিদ্ধান্তে অটল থাকবে এটা সে জানে। এবার কি চাকরিটা হারাবে নাকি? এবার মাইশা আর নিজেকে সামলাতে পারল না। সে সহসা ইজাজের সামনে তীব্র ক্ষোভ নিয়ে বলল, কি ভাবছেনটা কি আপনি নিজেকে মিস্টার ইজাজ? আপনি যা বলবেন তাই হবে। প্রথমে আপনার মা এসে আমাকে ছেলের বউ হিসেবে চাইলেন, এবার আপনি এসে আমার বোনকে নিজের বউ হিসেবে চাইলেন। এতটুকু ঠিক ছিল, আমি চুপচাপ মেনে নিয়েছি। এইবার আমার কাকে বিয়ে করা উচিত তাও কি আপনি ঠিক করবেন? সহ্যের একটা সীমা আছে, এটা অন্তত মাথায় রাখুন। পিয়াসাও তোর বোনের সাথে যোগ দেয়। আপনি তো ঠিকই বলেছে। তাছাড়া আপনার সাথে আমি না কোনোদিন কথা বলেছি আর না কোনোদিন দেখা করেছি। হুট করে এসে ভালোবাসি বললে সব হয়ে যাবে নাকি? আপনার কিংবা আপনার মায়ের জন্য আমাদের আর কতটা হেনস্থা হতে হবে মিস্টার ইজাজ? এমন রুক্ষতার সহিত পিয়াসার বলা কথাগুলো শুনে ইজাজের কেমন সবচেয়ে বেশি খারাপ লাগলো। যাকে পাওয়ার জন্য সে পুরো সমাজের সামনে এসে লড়ছে, সেই তো আসল প্রতিদ্বন্দ্বী তার। ইজাজ কিছু একটা বলতে চাচ্ছিল পিয়াসাকে, তখনই নুরুল আমিন ভরঘুর হয়ে মন নিয়ে বললেন, মা, মাইশা, পিয়াসা, দুজনে চুপ করো। বড়দের সামনে এমন উচ্চভাবে কথা বলা কোনো অবস্থাতে উচিত না।
আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তা আবার অনেক ভেবে চিনতে। আজকে এই বাড়িতে দুটো বিয়ে হবে, আমার বড় দুই মেয়েরই, পিয়াসা আর ইদেশের, আর মাইশা আর মাদিনের। এতে সবারই ভালো হবে। কিন্তু আব্বু, মায়েশা এবং পিয়াসা দুজনেই সমস্বরে অসম্মতি প্রকাশ করে। কোনো কিন্তু না, আমি তোমাদের বাবা, কোথায় তোমাদের ভালো আর কোথায় তোমাদের খারাপ এটা আমি ভালো করে জানি। আমি আশা করি সেটা তোমরা দুজনও মানো। সুতরাং আমার কথার উপরে কোনো কথা বলো না, আমিও সেটা গ্রাহ্য করব না। তবে তোমরা চাইলে বিয়ের আগে কিছু মুহূর্ত বোঝাপড়া করে নিতে পারো। কাজী সাহেবকে আমি অপেক্ষা করতে বলছি। নুরুল আমিনের সিদ্ধান্তের উপরে আজ পর্যন্ত তার কোনো মেয়ে আঙ্গুল তোলেনি। আজও তার ব্যতিক্রম করার সাহস হলো না কারোরই। স্বপ্না জাহানও মেনে নিলেন তার স্বামীর সিদ্ধান্ত। তিনি নিজেও ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে এতে তার দুই মেয়েরই মঙ্গল। এরপর ওনারা বাকি সবার সাথে কথা বলতে লাগলেন এবং এর আগে মায়েশা, মাহাদিন, পিয়াসা আর ইজাজ মাথা নিচু করে ছাদের দিকে চলে যায় বিয়ে করার আগ মুহূর্তে। শ্যামকর্ণের শুভ্রতা হরণ করেছে অবাধ্য হৃদয়, তবু সে চোখে আজও স্বপ্নে আঁকে নিঃসঙ্গ সময়। আবারও সেই ছায়া মানবটার মেসেজ, আবারও সেই একই ধরনের সম্বোধন। পিয়াসা ঠিকভাবে আগের মতো করেই চেয়ে আছে ফোনের দিকে। এই লোকটাও কি তাকে তাহলে কোনোদিন সামনে এলো না কেন? এসে তাকে নিজের করে নিল না কেন? পিয়াসা তো এখনও লোকটার পরিচয়ই জানে না, অথচ আজ তার বিয়ে ঠিক হয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে। লোকটা কি সেটা জানে? তাকে কি পিয়াসার জানানো উচিত? সেও তো কোথাও একটা গিয়ে লোকটার প্রতি অনুভব করতে শুরু করেছিল। এমন সব কথা লিখে পাঠায় লোকটা, তাহলে এখন কি করবে? সে তো এই ইজাজকে বিয়ে করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। না, কিছুতেই ইজাজকে বিয়ে করবে না সে। তাই এবার পাশে থাকা ইজাজের দিকে চোখ দুটো বড় করে ঝাঁঝালো কণ্ঠে বলল, শুনুন মিস্টার ইজাজ। বলুন সেনোরিটা। ইজাজের চেহারায় প্রশান্তি। আমার আপনাকে ভালো লাগে না। আমার তো তোমাকে ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি তো করতে চাই। আমার গায়ের রং শ্যামলা। তোমার মনটা তো শুভ্র। আমি আপনার কোনো সেবা যত্ন করব না। তাহলে আমি তোমার সেবা যত্ন করব। আপনাকে অনেক জ্বালাবো আমি। আমি সব জ্বালাতন সহ্য করব। আমি অতিরিক্ত বকবক করি। আমি শুনতে রাজি আছি সেনোরিটা। আমি প্রচুর খাই করি। কি খাবে তা সব এনে দেবো আমি। এত সব মেনে নিচ্ছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর কি পিয়াসার আর কিছু বলার থাকে? সে তো বারবার এজাজের মুখে ভালোবাসি ভালোবাসি শুনতে শুনতে নিজের মধ্যেই হারিয়ে যায়। কেমন ভ্যাবলার মতো চেয়ে আছে, আর এজাজ তার দিকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। যে কোনো মূল্যেই হোক সে তো পিয়াসাকে বিয়ে করতেই প্রস্তুত। পিয়াসাও এজাজের সাথে কথা না পেরে থম মেরে দাঁড়িয়ে রইল। তার এমন গোমরামুখ চেহারা দেখতে না পারলেও হেসে দেয় এজাজ। এবার পাখি জব্দ হয়েছে। ছাদের আরেক পাশেই মাহাদিন আর মাইশা বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছে, যেন ওদের জোর করে পাঠানো হয়েছে। কেউই টু শব্দটি পর্যন্ত করছে না। মাহাদিন অবশ্য নিজ থেকে কথা বলতেই যাচ্ছিল, তখনই মাইশা তাকে মুখ বাগিয়ে ঘাড় ঘুরিয়ে ফেলে। এতেই মাহাদিনের কথা বলার সব ইচ্ছে বাড়িতে মিশে গেছে। সাথে তার মিষ্টি সুইটি কিউটি বউ পাওয়ার স্বপ্ন। এই মেয়ে বিয়ে না হওয়ার আগেই তার সাথে এমন করছে, না জানি বিয়ের পরে কি করবে। নিহায়তি সাময়িক সময়ের জন্য মাইশার প্রতি ক্রাশ খেয়েছে সে, তাই এজাজকে পাল্টে কিছু বলল না, নয়তো সে দেখে নিত তার হেডলাসারকে। সন্দেহজনক। এরই মাঝে ছাদে তানিশা আসে আর তার দুই বোনকে নিতে। এখন তো বিয়েটা সারতে হবে যে। সে ওদের দুইজনকে নিচে পাঠিয়ে দেয় মা ডাকছে বলে। পিয়াসার যে বউ বেশে কোনো সাজি করা হলো না, মূলত তারই প্রয়াসে ডাকা। তাছাড়া মায়েশারও মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তার উপরই তো সবচেয়ে বড় ধকলটা গেল। এসব কি স্যার? স্যারের বিয়ে খেতে এসে নিজে বিয়ে করব? এমনটা তো হওয়ার ছিল না। নাটক করো না মাহাদিন, এটা একটা বাড়ি, কোনো থিয়েটার না। স্যার আমি ওই বজ্জাত মেয়েকে বিয়ে করব না, ও অনেক ঝগড়ুটে। তো কি মিসেস রাফাকে বিয়ে করবে? শোনো, উনি এখন কোম্পানির ম্যানেজারের সাথে ডেটে গেছেন। আর তুমি নিশ্চয়ই জানো আমি প্রমাণ ছাড়া কথা বলি না, তাই চুপচাপ যা হচ্ছে মেনে নাও। আপনার জন্য, সব আপনার জন্য হয়েছে। আমার এটা প্রেম হলো না। বাবা মাহাদিন, প্রেম করা হারাম, বিয়ে হচ্ছে হালাল। আশা করি আর কিছু বলতে হবে না তোমাকে। মাহাদিন আর কথা বাড়ানো না, এমনিতেও এরপরে কি আর কথা বাড়ানো যায়। তাই না চাইতেও সে বিয়ে তা মেনেই নিল। যাক, মাইশাকে বিয়ে করাই না হয় বউ পাওয়ার স্বপ্নটা পূরণ করবে। এদিকে কবিরও ছাদে এসে তানিশার সাথে
কাজী সাহেব সেই থেকে তাড়া দিচ্ছে, ওনাকে এক্সট্রা টাকা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। যতই হোক আজ জুমাবার, ওনার আরও কত জায়গায় বিয়ে পড়ানো বাকি, আর এদিকে এখনও ওই বিয়েটাই পড়াতে পারছেন না। ইজাজ ভাইয়া, আপনাদের আপু ডাকছে। তানিশা একটু নরম সুরে বলল, আরে তুমি আমার ছোট বান্ধব শালী না? ইজাজ মনে হয় হাসলো। না স্যার, ও আমাদের বাচ্চা শালী। মাহাদিনও চোখ দিল ইজাজের সাথে। তানিশা গোমড় মুখ করে কবিরের দিকে তাকালো। সে ভালো করেই বুঝতে পেরেছে যে ওদের এসব কবিরই বলেছে। কবির তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা হেসে মাথা চুলকাতে লাগলো। ভাইয়াগণ, এখন ওকে সেটা জেনে লাভ নেই, আপাতত চলুন বিয়েটা সেরে নিন। কবির তাড়া দিয়ে বলল। এরপর সে ইজাজ আর মাহাদিন দুজনকে নিয়ে হাঁটা শুরু করলো। পিছনে পড়ে রয় তানিশা। মনে মনেই ভাবছে, আজ আমার দুটো আপুর বিয়ে, ওদের জামাইদের নিয়ে কি সুন্দর কবির ভাই হেঁটে যাচ্ছে। ইস, কতই না ভালো হতো যদি সামনের 3 জন ছেলেই বাড়ির মেয়ে জামাই হতো। জুম্মার দিন বিকেল 4:45। বাড়ির ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য যেন মসজিদে পরিণত হয়েছে। সাদা পাঞ্জাবি টুপি পরা কাজী সাহেব বসে আছেন কোরআনের পাশে, সামনে খাতা পেন, একটা গোলাপি মোহরনামা। মুখোমুখি বসে আছে ইজাজ আর পিয়াসা, অন্য পাশে মাহাদিন আর মাইশা। অবশেষে আজ পূর্ণতা পাবে এই দুই জুটি। 4 জন পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে, পাশে থাকার প্রতিশ্রুতি নেবে ওরা। বিবাহের মাধ্যমে জীবনের পরবর্তী ধাপে একসাথে থাকবে ওরা। কত সুন্দর এই মুহূর্ত, কত মনোরম। আহা, এত কিছুর পরও মাইশার মুখ থমথমে আর যেন হতাশায় ভরা। অন্যদিকে পিয়াসা যেন এক অনুভূতিহীন নিষ্প্রাণ প্রাণী। তার বাহ্যিক অভিব্যক্তি দেখে কিছুই বোঝা যায় না। কেমন পাথরের মতো চুপচাপ মাথা নিচু করে মাইশার পাশে বসে আছে। তার সামনে ইজাজ বসা, যে অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তার হবু বউয়ের মুখটা থেকে ঘোমটাটা আড়ালেই ঢেকে রেখেছে, তবুও বাইরে থেকে স্পষ্ট কায়া দেখা যাচ্ছে, যা ইজাজের মনের অবস্থা আরও বেসামাল করে দেওয়ার জন্য অভিপ্রায়। আর এদিকে মাহাদিন তার পাশে সোফার হ্যান্ডেলে হাতের কনুই রেখে গালে হাত দিয়ে বসে আছে। মাঝে মাঝে বাঁকা চোখে মাইশার দিকেও তাকাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মাইশাকে দেখে সে তো কবেই প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু এভাবে বিয়ে হয়ে যাবে সেটা মানতে পারছে না। সে তবুও বসে রইল ইজাজের পাশে, মনের মধ্যে হালকা প্রেমানুভূতি নিয়ে। অন্য সোফায় নুরুল আমিন আর স্বপ্নজাহান বসে আছেন অন্তিম মুহূর্তের জন্য, এবং তাদের পেছনে কবির আর তানিশা দাঁড়িয়ে। মিসেস রোহানাও ছেলের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছেন। সবার চিন্তাভাবনায় ছেদ ঘটিয়ে কাজী সাহেব এবার একটু ঝেড়ে কাশি দিলেন। তারপর বললেন, বিয়ে পড়া শুরু করি তাহলে। তারপর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ের খুতবা পাঠ করার পূর্বে কিছু কথা বলা জরুরি। বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি ইবাদত, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। তারপর তিনি আরবি খুতবা পড়েন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু। এরপর তিনি ছেলে মেয়ে 4 জনকেই একবারে বিয়ের কবুল করেছে কি না তা জিজ্ঞেস করেন। সবাই আলহামদুলিল্লাহ কবুল বলল 3 বার করে, যদিও পিয়াসা তখনও সেই ছায়ামানবকেই মনে করছিল, যা তরুণ কবুল বলতে তার কিছুটা সময় লেগেছে। তারপর মায়ের হাতটা মাথায় পাওয়ার পর কান্না কান্না ভাব নিয়ে এসে কবুল বলেছে। বিবাহের সব কিছু প্রায় শেষ। চারপাশে নরম ফিসফাস, চোখে পানি, মুখে হাসির ঢেউ। ঠিক তখনই কাজী সাহেব একটু গম্ভীর ভঙ্গিতে ইজাজকে জিজ্ঞেস করেন, ছেলেপক্ষ, এখন আপনি বলুন, আপনি মেয়েকে কি পরিমাণ মোহরানা দিতে চান? ইজাজ একটু নিচু হয়ে বসে, তারপর চোখ তুলে এক গম্ভীর কণ্ঠে বলে, আমি কি মোহরানা হিসেবে নিজেকে দিতে চাই। এক মুহূর্ত নীরবতা। সবাই যেন একটু থমকেই যায়। কাজী সাহেব ভ্রুকুচকে একটু কৌতূহলী ভঙ্গিতে বলেন, বাবা, নিজেকে মোহরানা হিসেবে দেওয়ার মানে? এজাজ এবার একটু হেসে গলার কাঁপুনি চাপা দিয়ে বলে, আমি চাই পেশার জীবনে যদি কোনোদিন কিছুই না থাকে, ও যেন অন্তত আমাকে পায়, পুরোটা নির্ভরতা নিয়ে। আর যদি কোনোদিন সে আমার জীবন থেকে চলে যেতে চায়, কোনো কিছু সঙ্গে না নিয়ে যায়, শুধু আমাকে নিয়ে যায়। আমি চাই আমার দায়িত্ব, আমার মায়া, আমার হৃদয় সবটাই হোক ওর মোহরানা, কারণ ওকে হারানোর চেয়ে বড় দুঃখ আমার জন্য আর কিছুই হতে পারে না। ঘরের বাতাস কেমন ভারী হয়ে ওঠে। পিয়াসার ঘোমটার নিচে গাল ভিজে যাচ্ছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। মানুষটা সত্যিই তাকে এতটা ভালোবাসে। কাজী সাহেব নিঃশ্বাস ফেলে বলেন, তোমার এই কথার দাম কোনো কাগজে লেখা যায় না বাবা, তবু নিয়ম তো মানতেই হয়। কাগজে ওর নামের পাশে তোমার নামই লিখে রাখছি। আল্লাহ তোমাদের ভালোবাসাকে কবুল করুক, আমিন। এরপর তিনি মাহাদিনের দিকে ফেরেন। মাহাদিনও ঠিক একই প্রশ্ন করেন, মাইশাকে ঠিক কতটুকু পরিমাণ মোহরানা দিতে চায় সে?
মাহাদিন একটু ইতস্ত হয়ে ইজাজের দিকে তাকায়। ইজাজ তখন তার হাতটা মাহাদিনের কাঁধে রাখে। এটাই যেন সে চাইছিল। এরপর এক বুক সাহস নিয়ে সেও বলল, মায়েশা যেহেতু আমার অর্ধাঙ্গিনী, তাই আমার ছোট্ট জীবনে যা যা অর্জন করেছি এবং যা অর্জন করব তার অর্ধেকটাই আমি ওকে দিয়ে দিলাম। রুমের সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। সাথেই সবার চোখ ভর্তি পানি, বিশেষ করে নুরুল আমিন। ওনার এখন সত্যি গর্ববোধ হচ্ছে তার 2 মেয়ের জামাইকে নিয়ে। তিনি কোনো ভুল ছেলের হাতে মেয়েকে তুলে দেননি। সবশেষে কাজী সাহেব হেসে বললেন,